কি আছে ঋতুপর্ণা সেনগুপ্তর মধ্যে যেটা ম্যাজিকটা থেকে গেল? আজ থেকে 10 বছর কি 15 বছর বাদে যদি তোমাদের নিয়ে বায়োপিক হয়, কে প্রসেনজিতের চরিত্রটা করবে? ঋতুপর্ণ ঘোষ মনে করে যে প্রসেনজিতের সেক্স অ্যাপিল লুকিয়ে আছে চোখে। ডু ইউ এগ্রি? Yeah, of course. Why not? আমার হাতে ধরায় এটা একটা কাগজ আছে। ইউজুয়ালি এই কাগজ মানে হচ্ছে যে আমি যে ইন্টারভিউ করতে এসেছি এটা তার প্রশ্নপত্র। বিশ্বাস করুন, এই ক্যামেরাটাকে যদি প্যান করে কাছে নেওয়া যায় তাহলে দেখা যাবে যে কতগুলো ভাঙা ভাঙা সেন্টেন্স আছে, কোনো জোড়া প্রশ্ন নেই। কারণ আপনাদের অনেকের মতো আমিও খুব কনফিউজড যে এই পেয়ারকে কিভাবে একটা প্রশ্নপত্রের মাধ্যমে, একটা স্ট্রাকচার প্রশ্নপত্রের মাধ্যমে একটা জায়গায় গুছিয়ে আনা যায়। কারণ এই জার্নিটাই তো স্ট্রাকচার নয়, জার্নিটাই তো একটা অবিশ্বাস্য জার্নি, যেটা 1994-তে শুরু হয়েছিল, যখনকার পৃথিবীতে কমিউনিজমের স্বপ্ন তখনও অক্ষত। জ্যোতি বসু বাংলার মুখ্যমন্ত্রী, অনেক কিছুই তখন, পৃথিবীটাই অন্যরকম ছিল। ইন্ডিয়ান ইকোনমি তখন লিবারালাইজড হয়েছে মাত্র 3 বছর। তখনও ভারতে বিদেশি পণ্যই আসেনি সেরকমভাবে, যেটা শুরু হলো প্রায় বলতে গেলে 96 থেকে। এরকম একটা অদ্ভুত সময় থেকে আজকের ওটিটি পৃথিবী অব্দি জার্নি শুধু নয়, এই রিসেন্ট সাকসেসের পর মনে হচ্ছে জার্নিটা আরো চলবে একটা ম্যারাথনের মতো। এবং আমার মনে হয় যে শুধু আজকে নয়, আজ থেকে 30-40 বছর পরেও জুড়ি নিয়ে আলোচনা চলবেই। আমি যেহেতু লেডিস ফার্স্ট একটা কথা আছে, তাই ঋতুপর্ণা সেনগুপ্তকে দিয়ে আমি শুরু করতে চাই যে আজ থেকে 10 বছর কি 15 বছর বাদে যদি তোমাদের নিয়ে বায়োপিক হয়, কে প্রসেনজিতের চরিত্রটা করবে? 10-15 বছর পরে তো আরো পৃথিবীটা এগিয়ে যাবে, আরো অনেক অভিনেতা অভিনেত্রী। তুমি বলো না যে তোমরাই করবে, বলো। ঋতুপর্ণার পক্ষে সব সম্ভব। আমি শুনেছি একবারও কিরিটি রায় হতে চেয়েছিল। ফিমেল কিরিটি রায়। আমার মনে হয় যে জুনিয়র প্রসেনজিৎ তো তখন বিরাট ভাবে চলে আসবে। প্রসেনজিৎ, I think he is making his debut very soon. ঋতুপর্ণা কে হবে? আবার কি ওর মেয়ে? ওটা আমি জানি না। মানে ওর মেয়ে যেভাবে বড় হয়ে উঠলো, আমি তো বলেই দিয়েছি ভাই, আমি লাস্ট রোমান্টিক ছবিটা ওর মেয়ের সাথে করবো। সেটা ওর আপত্তি আছে কিন্তু? না, ওর আপত্তি থাকলে তো হবে না, দর্শক চাইবে, কারণ ওটা একটা চিনিকাম টাইপের একটা ছবি করবো। হ্যাঁ, 1995 ঋতুপর্ণা, 2010-এর ঋতুপর্ণা, 2024-এর ঋতুপর্ণা, তফাৎ কি? ডিফারেন্স তো প্রচুর। আমি দেখছি রিসেন্টলি, মানে আমি যদি ব্যাকওয়ার্ড যাই, ঋতু এই হঠাৎ দেখছি আমি দৃষ্টিকোণ প্রাক্তন থেকে, ইনফ্যাক্ট, বাট প্রাক্তনদের থেকে বেশি দৃষ্টিকোণ থেকে বেশি অযোগ্য। ওর টাইম সেন্সটা খুব আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে, মানে একটু 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 করে বেটার জায়গায় যাচ্ছে। হ্যাঁ, মাঝখানে যে ফেজটা সেটা একদম মানে ওটা ছিলই না, মানে টাইম, ডেট, শিডিউল, ওগুলো জাস্ট ছিল না ওর লাইফে। ও কি টালিগঞ্জে দেখা তোমার সবচেয়ে বিস্ময়কর ঘটনা ঋতুপর্ণা সেনগুপ্ত? আমার মনে হয় আমার একলা নয়, পুরো টালিগঞ্জ ইন্ডাস্ট্রি দেখা একটা বিস্ময়। একজন মানুষ যাকে আজও ডিকোড করা যায়নি। এখনো করা যায়নি, এবং 30 বছর ধরে মানুষ তাকে নিয়ে ডিল করছেন, নানান রকম ভাবে করছেন। কদিন আগেও বলছিলাম গল্প করতে করতে, আমি সেটে দেখেছি, মানে আমরা তো ঠিক আছে, সেটে ডিরেক্টর বা অন্যান্য মানুষ যারা, তারা বেশ রেগে মানে সিনসিয়ারলি আমাদের মনে হচ্ছিল এবার আসলে একটা কিছু শোডাউন হবে, মানে জোরে এলো একটা কিছু হবে যেখান থেকে একটা কান্নাকাটি হয় না, ধর ঋতু ফট করে কেঁদে ফেলে, সো এই সমস্ত হবে। বাট আমি দেখলাম ঋতু এলো, যেটা পুরোটা ছিল, পুরো অ্যাটমসফিয়ারটা পাল্টে গেল। এসে ঋতু একটা কিছু ম্যাজিক করলো, যে সব থেকে বেশি লেগেছিল তাকে হয়তো হাত করে চুমুকে কিছু একটা কথা বললো, তারপরে ঝাঁকিয়েছি, সে আস্তে আস্তে এককালে ঋতু দিয়ে বাত্র বলে ঋতু চলো আমরা শর্টটা নিয়ে নিই, বৌমাদা ওয়েট করে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, যখন সিনটা শেষ হলো তখন কিন্তু এক্সটেনশন হলো না, সেটা কিন্তু সেই সময়ের মধ্যে হয়ে গেল। ওইটাই বোধহয় ঋতুর ম্যাজিক। এসে না ওটা ফ্লোটের মতন কাজটা করে এবং পাড়াবাট করে। হ্যাঁ, মানে যখন নাগপঞ্চমী করেছি তখন প্রসেনজিৎ বেগ, নতুন মেয়ে, আমাকে বলা হয়েছে, তার আগে 2-1 বার নাম শুনেছি, দেখিও নি চোখে।
প্রভাতদার একটা ভালো কাজ করছিল, তখন খুব আলোচনা চলছিল টালিগঞ্জে, যে একটা মেয়ে কাজ করছে খুব ভালো, প্রভাতদার টেলিভিশনের একটা আন্দোলন করছে, এরকম শোনা, মানে আমি দেখিনি চোখে। আই থিঙ্ক মিঠুনদা বেটার চিনত ঋতুকে আমার থেকে, কারণ মিঠুনদার সঙ্গে একটা কিছু কাজ করেছে। আমি সাউথে চেন্নাইতে বসে একটা নতুন মেয়ে কাজ করছে, তাও ফার্স্ট সিনটাই ফুলসজ্জার একটা দৃশ্য, একদম নতুন মেয়ের মতন করে আমি দেখলাম, বেশ নার্ভাস। সো অবভিয়াসলি আমাকে একটা ফুলসজ্জা প্রেমের দৃশ্য, তাকে যেভাবে একটা নতুন আর্টিস্টকে হ্যান্ডেল করতে, তখন খুব ইন্টারেস্টিং গান ছিল সমুদ্রের মধ্যে, এই সমস্ত নানা রকম, সেটা ঋতু আমার লাইনেও লিপ দিচ্ছে, আমি বলে দিচ্ছি না এটা না আমার লাইন, হ্যাঁ এইটা তোমার লাইন, তুমি তখন ওর এই ম্যাচুরিটিটা আসে। তবে হ্যাঁ, মানে সময়ের সাথে সাথে আই অলওয়েজ বিলিভ দ্যাট ও সময়ের সাথে সাথে চলেছে। দেখো গৌতম, একটা কথা বলি, আমি এক্সাম্পলটা দিতে এই জন্যই চাই, কারণ আমিও নিজে এটা করেছি, এই এক্সপেরিমেন্টটা করেছি অ্যাজ অ্যান আর্টিস্ট। কারণ আমাদের যে সময়টা নিয়ে তুমি শুরু করলে, সেই সময়টাই আলাদা ছিল, সিনেমা জগৎটাই আলাদা ছিল, ইকুয়েশনস গুলো আলাদা ছিল, দর্শক আলাদা ছিল। মানে আমার ধারণা যে সেই সময় সারা ভারতবর্ষের কথা বলছি, মেইন স্ট্রিম অ্যাক্টররা চট করে গিয়ে একটা উৎসব বা একটা চোখের বালি করার সাহস পেত না। ঋতু সেই সময় দাঁড়িয়ে দহন করেছে, একদিন পারমিতার একদিন করেছে রিনাদি, আবার পারমিতার একদিন ওই রাত্রেই আবার অন্য কাজ করেছে, ওই রাত্রে দুটোই কাজ। আমি সকালে চোখের বালি করছি, আবার রাত্রিবেলা উৎসব করছি, সকালবেলা বাবা কেন চাপড় করছি, দুটোই কাল্ট ফিল্ম। কি আছে প্রসেনজিতের মধ্যে যেটা অন্য নায়কের মধ্যে নেই? কমপ্লিট সাবমিশন টু দ্য ক্রাফট। I mean, I believe that he doesn't understand anything else. মানে আলুর দাম কত বলতে পারবে না। Well, সেটা আমি জানি, বাট আমার যেটা মনে হচ্ছে যে there is no diversion here. He is very conscious and his strategies are good. He is very observant. সেই সময়টাতেও আছে, সেই সময়টার এক্সাক্ট ইউজ বা পারপাসটা কি, he knows that. একটা জিনিস বলো, যে কোভিড যখন মাঝখানে হলো, তখন এক এক রকম প্রফেশনাল এক এক রকম ভয় হয়। আমরা যারা খবরের কাগজে কাজ করতাম তাদের প্রচন্ড ভীতি এলো যে এরপরে তো লোকে কাগজ পড়বে না, বিকজ বাড়িতে ডেলিভারি বন্ধ হয়ে গেল, পুরোটা ডিজিটাল হয়ে গেল, তাহলে আমরা কি করে সার্ভাইভ করবো যারা খবরের কাগজে কাজ করি। আমার মনে হচ্ছিল যারা তথাকথিত স্টার বা রিয়েল স্টার, তাদেরও একটা নিশ্চয়ই ভয় হচ্ছিল যে ওটিটি সব জায়গায় লোকে সিনেমা হলে গিয়ে যে স্টারডমটা, সেটাই তো। তোমরা এই বিপন্নতাটাকে কিভাবে হ্যান্ডেল করছিলে ওই সময়টা? I think এই ক্রাইসিসটা কিন্তু খুব একটা বিভৎস ক্রাইসিস তৈরি হয়েছিল সেই সময়। was very মানে it was a very pertinent problem, যে সবাই কি তাহলে আর হলমুখী হবে না, কেউ কি আর সিনেমা দেখবে না। কিন্তু ব্যাক অফ দ্য মাইন্ডে সবসময় ছিল যে সিনেমা হ্যাজ অলওয়েজ বিন আ সার্ভাইভাল। কিন্তু তা হলেও এটা পরিস্থিতিটা এমন হয়ে যাচ্ছিল যে কোভিডটা কখন শেষ হবে, কিছু হল ওপেন হবে কিনা, আমরা কেউ যেতে পারবো কিনা, আমাদের এই পুরো যুদ্ধটা কি মানে পুরো মাঠে মারা যাবে, এতদিনের এই মানে গড়া যুদ্ধটা, মানে মনে হচ্ছিল যে কেল্লাগুলো পড়ে যাচ্ছে আস্তে আস্তে, মানে আমরা যেন মানে অপাঙ্ক্তেয় হয়ে যাচ্ছে। সবাই তাদের নিজেদের মতো করে তখন নিজেদেরকে এক্সপ্রেস করতে শুরু করলো তাদের ছোট ছোট কাজ দিয়ে, এবং সেখানে কিন্তু অনেক আর্টিস্টদের প্রকাশও বাড়লো, মানে অনেক ছোট ছোট জায়গা শর্ট ফিল্ম তৈরি হতে শুরু করলো, ইউটিউব অনেক বেশি পপুলার হতে শুরু করলো। তারপরে অবভিয়াসলি ওটিটি জায়গাটা অনেকটা ওপেন আপ হয়ে গেছিল। কোলেস্টেরলের ওষুধ খাচ্ছিলে সেই সময়? না, সত্যি কথা বলো। খাচ্ছিলাম না, কিন্তু একটা টেনশন কাজ করছিল ফর শিওর। তুমি? না, ঋতু যেটা বললো সেটা খুব সবাই জানি আমরা, মানে হিউজ ক্রাইসিস এটা স্টারডমে। অ্যাক্টর অর অ্যাক্ট্রেস অর স্টার, এভরি প্রফেশন হ্যাজ গট এফেক্টেড। কারণ আমরা পৃথিবীতে পরের দিন কি হতে চলেছে জানতাম না। অনেস্টলি গৌতম, আমায় যদি জিজ্ঞাসা করো ওই সময়টা না, আমি একটা অদ্ভুত ডিপ্রেশন বলবো না, একটা অদ্ভুত জগতে আমি চলে গেছিলাম। এই জগৎটার সঙ্গে সিনেমা, আমার ভবিষ্যৎ, মানে কি আমি কোথা থেকে সার্ভাইভ করবো, এইগুলো থেকে আমি বেরিয়ে গেছিলাম। মানে আমি সেগুলো নিয়ে ভাবতাম, ভাবনাটাও বন্ধ হয়ে গেছিল। এটা হচ্ছে ওই পিরিয়ড, আমি ওই পিরিয়ডটা না করে মনেও করতে চাই, ওটা আমার কাছে একটা ভীষণ। ওই পিরিয়ডে আমার একটা ধাঁধা আছে, আমি জাস্ট এই প্রসঙ্গে জিজ্ঞেস করতে চাই, সৌমিত্র চ্যাটার্জি তোমার এত ক্লোজ, ওই সময় সৌমিত্র চ্যাটার্জি মারা যাওয়ার পর তুমি যাওনি, কারণটা কি? সৌমিত্র আর ঋতুর ব্যাপারটা, মানে ঋতুপর্ণ ঘোষের ব্যাপারটা একটু ডিফারেন্ট। ওইটা না ওটা আমি বলছি না, ওটা আমি গেলে আমি না এমন জিনিস করে ফেলতাম, এটা আমাকে বাড়ির থেকে জানে সৌমিত্র ব্যাপারটা, মানে আমি এমন জিনিস করে ফেলতাম যেটা আমার করা উচিত না।
মানে যে লোকটা রাত্রিবেলা 12টায় ফোন করে বলে আমার প্লাম্বারটা আসছে না, আমার জল নেই, তার সঙ্গে রিলেশনটা ভাবো। সৌমিত্রবাবুর সাথে আমার সিনেমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, মানে আমার গাড়িটা নেই রে একটু গাড়ি পাঠাবি, এরকম একটা কাকে বলতে পারে ছেলে। আমি না ওটা পারতাম না, মানে আমি ঋতুর ব্যাপারে একই ব্যাপারে আমি বলছি, আমি ঋতুকে নিয়ে কথা বলিনি, কারণ ঋতুকে নিয়ে কথা বলাটা আমার কাছে ডিফিকাল্ট, আমার বারবার মনে হয় আছে। বাট আমি এমনিতেও বলছি যে আমি টোটালি নিজেকে আউট করে দিয়েছিলাম, নট ফর মাই সেফটি, ইটস অনলি বিকজ আমি এটা নিতে পারছিলাম না, আমি ওইটাকে যেতে চাই না। বাট তুমি যদি আমাকে এবার অ্যাক্টর হিসেবে ভাবো, দেখো আমি মনে করি আসলে আমি আর ঋতু, বিশেষ করে আমি আরো ঋতুর থেকে আরো আগে বলে, যখন আমি সিনেমা করি তখন টিভি এলো, একটা চ্যালেঞ্জ। টিভি আসার পরে সবাই বলেছিল সিনেমার কেউ দেখবে, দাঁড়াও, তারপরে এসে গেল হোম থিয়েটার, ভিডিও। আর তোমার মনে আছে নিশ্চয়ই প্রত্যেক শনি রোববার ভালো ভালো নতুন নতুন ছবি দেখানো হতো কেবলের মাধ্যমে, সবাই বললো আমাদের সিনেমা কেউ দেখবে। দাঁড়াও, তার এই জন্য না ওটিটি অনেক বাচ্চা, এই মানে আমার কাছে না ওটিটি হচ্ছে হামাগুড়ি খাচ্ছে। তারপরে এলো ছোট ছোট গ্রামে স্ক্রিন লাগিয়ে হাটের মতো 2 টাকা করে টিকিটে সিনেমার হল শুরু হয়ে গেল, মানে ছোট 40-50টা সিট, মনে আছে? সেখানে আন্দোলনটা করেছিলাম, আমি ছিলাম এটা চলতে দেওয়া যাবে। আচ্ছা, তারপর ডাবিং থিয়েটার, মানে বড় বড় ছবি ডাবিং হয়ে আসতে শুরু করে, সেটা একটা বিরাট যুদ্ধ ছিল। তারপরে এসে গেল সিরিয়াল, মানে বললো দেখো সিনেমা যারা করেন বা সিনেমার সঙ্গে যারা যুক্ত, এইটা বাদ দিয়ে বলছে প্যান্ডেমিকটা আমি কথাই বলতে চাই না, ওটা একটা না, ওটা একটা সময় সারা আমরা মানে আছি আজকে কথা বলছি এটাই বিষয়, কিন্তু প্যান্ডেমিক আরো অনেক কিছু শিখিয়েছে তো, একটা নতুন জীবন শিখিয়েছে, একটা অল্টারনেটিভ লাইফ শিখিয়ে দিয়েছে। আজকে এন্টারটেইনমেন্টের, আমি সবসময় বলি এন্টারটেইনমেন্টের কতগুলো গলি হয়ে গেছে বলো, আজকে তো ভার্চুয়াল জিনিসটা কিন্তু আমরা, কিন্তু তখন সবাই বলছিল যে স্টারডম আর থাকবে না, কারণ বাড়ির আর ড্রয়িং রুম নয় বেডরুমে ঢুকে গেছে। সেখানে আসছি, আমি সবসময় বলেছিলাম সিনেমা না তার নিজের একটা টাইম নেয়, সিনেমাটা না আজ থেকে 100 বছর পরেও থাকবে, আমি দায়িত্ব নেব, স্টারডমও থাকবে, সিনেমাও থাকবে, এটা থাকবেই। আমি একটা লোক, আমি একটা 15 মিনিটের টাইম পেয়েছি, আমি একটা ইউটিউবে একটা জিনিস দেখে আমার ভালো লাগলো, আমার কাছে আজকে বাড়িতে রাত্রিবেলা টাইম নেই, আমি ওটিটি বা টেলিভিশন দেখে ভালো লাগলো, কিন্তু তখন সিনেমাটাই বড় স্ক্রিনের ম্যাজিকটা, সেটা লোকে দেখতেই, এটা হ্যাঁ তোমার সিনেমার ভাষাটা আলাদা হবে। ঋতুর কখনো মনে হয়নি প্যান্ডেমিকের সময় যে এবার আমায় যাত্রা করতে যেতে হবে অথবা ওটিটি করতে হবে? না, সেটা মনে হয়নি, কারণ প্যান্ডেমিকের সময় আই ট্রাই টু ডু থিংস যেগুলো আমি আগে কখনো করিনি। সাইক্লিং শিখেছি, ড্রাইভিংটা খুব ভালো করে শিখে পড়েছি, সেইটা আশ্চর্য কাগজে পেস্ট্রিতে বেরিয়ে গেছে, সিঙ্গাপুরে পড়ে গেলে কি করে ছবি কলকাতার কাগজে বেরোয় আমি বলতে পারবো না, হাতটা প্রচন্ড ব্যথা ছিল। তারপরে প্রচুর লেখালেখি করেছি, প্রচুর সিনেমা দেখার চেষ্টা করেছি, নিজেকে আরেকটু মানে অবভিয়াসলি বাচ্চাদের সঙ্গে একদম সময় পাইনি, ওই পিরিয়ডটা আমাকে ওরা ভীষণভাবে পেয়েছে। ওকে, এই যে এত বছরের একটা জার্নি, 30 বছরের, এক একজনের কেরিয়ারে অনেক বেশি জার্নি, এই এত দৌড়, এত লম্বা রাস্তা দৌড়তে হলে কোথাও বাঘ আসে, কোথাও সাপ আসে, কোথাও অন্য জানোয়ার আসে, হঠাৎ করে রাস্তা দেখা যায় রাস্তা ভাঙা, এই দৌড়ানোর ক্রাইসিস গুলো কোনটা? দৌড়ানোর ক্রাইসিস তো সবসময় থাকবে, যে কোনো প্রফেশনে থাকবে, তাই জন্য তোমাকে কখনো সাইড কাটিয়ে বেরোতে হবে, কখনো হাই জাম্প করতে হবে, কখনো তোমাকে অন্য একটা ভেহিকেল করে সেটা থেকে কায়দা করে বেরোতে হবে। এইটা না যে কোনো একটা প্লেয়ারের ক্ষেত্রেও যা, একজন অ্যাক্টরের ক্ষেত্রেও তা, এবং প্রফেশনাল যে কোনো প্রফেশনাল যারা তাদের জন্য এটা ইজ এ ভেরি কমন থিং, স্পেশালি যদি সেই মানুষটা একটা, আপনার কি হয় আমাদের যে কোনো প্রফেশনে আগের থেকে আমরা ধরে নিই এইটা হচ্ছে এইটার লাইফ স্প্যান, এবার যদি সেই ব্যক্তিগতভাবে সেই স্প্যানটার থেকে বেরো, আমি ছেড়ে দাও, আমরা তো আমাদের আলোচনা করছি, তুমি নিশ্চয়ই মনে আছে যে প্যান্ডেমিকের আগের থেকেই যখন শাহরুখ খান তো ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার ফ্রম আওয়ার কান্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড, সেই লোকটা 2-3টে ছবি না চলার পরে কিভাবে মানুষজন বলতে শুরু করেছে, কিভাবে মানুষ বলতে, আর he didn't work for himself, he worked for the entire Bombay industry after, এই বাবা আবার প্যান্ডেমিকের পরে এই লোকটা তার মানে ওই 3 বছর ধরে বুঝেছিল, ভেবেছে যে আমি কি করে আবার শুধু আমি ফিরবো না, আমি লোককে আবার থিয়েটারে ঢোকাবো। It is also kind of a responsibility.
আমরা যখন শ্বশুরবাড়ি করি তার আগে একটা টাইম যাচ্ছিল, আমার এখনো মনে আছে, একটা crisis ছিল। ছবিগুলো ভালো হচ্ছে কিন্তু বক্স অফিস হচ্ছে না, বক্স অফিস হচ্ছে না। আমরা ব্রেন স্টর্মিং করেছি 1.5 বছর ধরে, করে 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 বিকেম কমার্শিয়াল ফিল্ম। বাট শ্বশুরবাড়ি যখন হলো, ওটা এন্ড, ইট ইজ নট আ ইন্ডিভিজুয়াল কল, এটা মানে একটা কালেক্টিভ, রাইট? সেখানে আমরা এত 1.5 বছর ওয়ার্ক করে হঠাৎ শ্বশুরবাড়ি করে একটা পুরো সিনারিও পাল্টে দিতে পারলাম। আমার যেটা বারবার মনে হয়, ইউ হ্যাভ টু বি ফোকাস। আর দেখো, যে কোনো জায়গায় তুমি লং টার্ম যেতে গেলে তোমার এর বাধা পড়বে, বিঘ্নতা আসবে। ইউ নিড টু বি স্মার্ট এনাফ যে আমি এখানে মোটর বাইক চলবো না, সাইকেল চলবো না, গাড়ি চলবো না, চমকার টপ সেটা পাবো রাস্তাটা কিরকম? না, ঠেলা নিয়ে যাবো। কখনো কখনো তোমাকে ঠেলা নিয়েও যেতে হবে, একটু 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 করে। আমার কাছে যখন 4টে ফ্লপ হয়ে গেছে, কোনো প্রডিউসার নেই, আমি তখন একটা বুদ্ধদা করেছি, আমি তখন একটা গৌতম ঘোষ করেছি, আমি টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেছি, আমার আরেকটা ব্র্যান্ডই তৈরি করেছি। সো ইউ নেভার হ্যাভ টু স্টপ, ইউ হ্যাভ টু নো এই সময়টাকে আমি কি করে ইউটিলাইজ করবো। বাড়িতে বসে থাকি না। তোমার বাড়িতে কি কোনো গোপন স্ট্র্যাটেজির খাতা আছে? হ্যাঁ আছে। সৌমিত্র বাবুর বই, উত্তম জেঠুর বই, অমিতাভ বচ্চনের বই, রজনীকান্তের বই। আমি মনে করি ব্যক্তিগতভাবে সারা পৃথিবীর বড় বড় মানুষদের বই পড়াটা খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমার আগে যারা, কিছু কিছু জিনিস কমন, ওদের ক্ষেত্রেও যা হয়েছে আমাদের ক্ষেত্রেও তাই হবে, আমাদের পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে তারা যখন জীবনে এক একটা জায়গায় এরকম ভাবে বাধাগুলো এসেছে, তারা কিন্তু হ্যান্ডেল করেছে। ওটাই আমার কাছে আমার স্ক্রিপ্ট। People should learn from his strategy. That's what I feel. স্ট্র্যাটেজি তো সবার নিজেদের পার্সোনাল স্ট্র্যাটেজি থাকে, সেটা তো অবভিয়াসলি আমিও দেখিনি, তবে আমি ওকে দেখেছি কিভাবে অনেকগুলো কাজ একসাথে আমরা যখন করছিলাম কিভাবে হ্যান্ডেল করতে, কিভাবে প্রত্যেকটা প্রডিউসার ডিরেক্টরকে তাদের প্রপার টাইমিং করে দিতে, এবং তারপর আমাদের প্রমোশনের সময় আমরা কিভাবে সব একসাথে কাজগুলো করতে পারি, সেভাবে হল ভিজিট, তখন আবার অন্যরকম হল ভিজিট হতো, এবং কিভাবে যাওয়া আসা, প্রোগ্রামস, তখন আমাদের প্রচুর প্রোগ্রাম হতো বাইরে, সেইগুলোকে টাইমিং করা উইথ দ্য শুটিং, সেটারও একটা ট্যালেন্ট। যত ভাবি ভুলে গেছি, তবু চুপি চুপি খোঁজে সে আমায়। ক্রিটিসিজমটা কিন্তু আমাকে 40 বছর কাজ করেছি, কারণ আমার ক্রিটিসাইজ করেছি, আমি সেটাকে আবার সংশোধন করার চেষ্টা করেছি। তোমাকে যদি আমি বলি স্ট্র্যাটেজি গুরু, এই যে আমি স্ট্র্যাটেজি করব না, যে এই কোথায় গিয়ে বাকিদের গন্ডগোলটা হয়ে যায়, কখনো মনে হয়েছে যে আজকে জিৎ কোয়েল জুড়িকে নিয়ে কথা হচ্ছে, অমুককে নিয়ে কথা হচ্ছে, আমাদের হয়তো সময় ফুরিয়ে আসছে বা এই জুড়িগুলোকে লোকে বেশি চাইছে?